জনাব নুরুল হক নূর, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে কেন এই সেফ এক্সিটের কথাটা ভাবা হচ্ছে। এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে, উনি বারবারই মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস। একজন হচ্ছে বিএনপি, আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি যেন একটা শব্দ, আমি আবার ওইটা খুঁজে পাচ্ছি না লাইনটা, যে জনাব নুরুল হক নূর, আপনার কি আসলে বিএনপির সাথে খুব বেশি, মানে আমার এটা জানা ছিল না, কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু এটা বলবেন, মানে বিএনপির বিএনপির মানে বি টিম কিনা, বি টিম বা এ এখন আর একটু ক্লোজ টিম। প্রথম হচ্ছে যে আমাদের ধরেন 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় 10 কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি বিভিন্ন দলের সাপোর্টার আছে। কাজে সবাই চায় তার ব্লকে রাখতে, তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়ার ন্যূনতম হুম একটা সেন্স থাকা দরকার, হুম এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না, কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে। তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না। তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের 1.5 দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে। ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি, অবশ্যই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের অবশ্যই মধ্যে আমরা দিয়ে। আমরা আমাদের সে- আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি, কারণ আপনি আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা, তিনি আর কি বলবেন, অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও, জামাত ঘেঁষাও, সব ঘেঁষাও, এতে অসুবিধা নাই। আর রুমিন ফারানা ব্যারিস্টার, আপনাকে নিয়েও মন্তব্য আছে, যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে। খালেদ ভাই ভালোই উপভোগ করছেন, রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন, ইন্টারেস্টিং। আমি একটু জনাব জনাব নুরুল হক নূর, আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে। আহ, তে- এটা রুবিন ফারহানাও আপা যেটা বলেছিলেন যে হুম উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল, সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন। কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে 3 ধরনের লোক দেখি, 3টা বলয়ের লোক দেখি। সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের। তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি, তাদেরকে স্পেস দেওয়া হোক। যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম, আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল। যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আদৌ আলোর মুখ দেখে কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না। কিন্তু এটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি। এইভাবে হ্যাঁ গুম করেছে, খুন করেছে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধহয় আপনার পিটিয়ে আহত করেনি। তো আমাদেরকে সেটা করেছে। তো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম? হুম। কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা। আমার মনে হয় যে জনাব নূর আবার একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, তো আমি আমি ব্যারিস্টার ফারানা, আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন, সর্বশেষ কমন প্রশ্ন, সেটা আপনাকে একটু আমি বলে রাখি, যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, ইউরোপীয় 3 দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, এই সবগুলিকে আপনি একটা সুতায় গাঁথা মালা মনে করেন কিনা? আপনি মনে করেন কিনা যে মাইনাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে, বা এটা আপনি সমর্থনও করবেন কিনা, বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা? আহ, একটা একটা মন্তব্য তো আছে। হুম আমরা লক্ষ্য করেছি ওনার বাসায় গেছেন এবং কোনোভাবে যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল। অর্থাৎ মিটিংটি গোপনীয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এরপরে কিন্তু আমরা অনেক হাঁক ডাক শুনেছি, কিন্তু সরকার কোনো রকম কোনো মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাইনি। So, এখন আর কি আমরা ধরে নিই যে একজন সাবেক সংসদ সদস্য
দিচ্ছি। এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিক্যাল আলাপ আলোচনা হয়েছে। সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না। উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে, পারসেপশনটা সেরকম। তো 111-এর সময় অনেকে বলেন যে তার একটা -2 ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল, এটা আমি জানি না, আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না, বাট এটা মাঠের একটা পারসেপশন, পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি 111-এ -2 এর সঙ্গে যুক্ত। তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ, যাদের হয়তো ক্লিন ইমেজ আছে, সেরকম কোনো ব্যাগেজ নাই, যাদের হাজার হাজার কোটি টাকা লোটপাট পাচারের নাই, ট্র্যাক রেকর্ড নাই, বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়ার ট্র্যাক রেকর্ড নাই, অর্থাৎ যারা অ্যাপারেন্টলি ক্লিন ইমেজের পলিটিশিয়ান, তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে নতুন করে আবার যাত্রা শুরু করার। তো সেখানে জনাব সাবের হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি বিচ্ছিন্ন ভাবে ধরার কোনো উপায় নাই, এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয়। আমার মনে হয় যে বেরিসা ফারহানা মন্তব্য করেছেন, কিন্তু জনাব নুরুল হক নূর শুনতে পেয়েছেন কিনা আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন। আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম, শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য, যে প্রশ্নটা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক, এটিকে আপনি একটি মাইনাস শেখ হাসিনা একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া, এটা আপনি মনে করেন কিনা? আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা, সেটা থেকে যদি শুরু করেন। রাইট, হ্যাঁ, আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একটা অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিংবা জাতীয় পার্টি, এই মেকানিজমটা শুরু থেকে চলছিল। আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে ধরনের কথাবার্তা বলেছিল। সেকেন্ড হচ্ছে আপনার এই সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া, এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও 2জন উপদেষ্টার নাম এসেছে। এবং আপনার পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকান এমবাসিতে 3জন উপদেষ্টা দিয়ে মিটিং করে। আসলে এটা আমাদের জন্য লজ্জা যে আপনার আমেরিকান এমবাসি থেকে মিটিং করলে ঠিক ছিল। তো এখন সরকারের মধ্যে এই কারণে হয়তো বলেছেন যে আমরা যেটা মিটিং এও দেখলাম, 3টা পার্টি নিয়ে গেছেন, জামাতকে, বিএনপি কে, একটা পার্টি, একটা নিউ বেবি, আপনার কোন বিবেচনায় নিল? ধরেন বিএনপি একটা বড় আছে, ধরলাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায়, কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপি কে, তার মানে সরকার তো এই 3টা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন, সিট ভাগাভাগি নির্বাচন, যেটা রুমিন ফারহানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে, তার প্রতি নির্বাচনে কি ধরনের ট্রিটমেন্ট হয়, আমিও তো শঙ্কায় আছি, বা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয়, কারণ 3টা পার্টিকে তো সরকার ওন করছে, বাকিদেরকে তো ওন করছে না, এটা সরকার আচার আচরণে দেখা গেছে। তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে, একদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিষয়ে নীরবতা দেখা যাচ্ছে, জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে, আর্মির লোকেরা থাকে, এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয়, প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয়। তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু পরে করতে চাইছিলাম, কিন্তু এখনই একটু করতে বাধ্য হইতেছে, যে সেটা হলো যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেইনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেইনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নূরের আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে, আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন, আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা এইটা এটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? জনাব আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন? যে এইটাই আমি বলতেছি খালেদ ভাই, এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি, তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে, আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণঅভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো। দ্বিতীয়ত, এই 1 বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীর বিরুদ্ধে এই ধরনের কোন মব তৈরি করা
মামলা হিসেবেই যখন কতগুলো মিথ্যা অ্যালিগেশন সম্মেলন মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম, সাংবাদিকরা তো সেখানে ছিল। সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটিঙ্গেল মোড়ে ওখানে ছিল, ওই দিক থেকে আসতে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায়। সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায় তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মামলা করি নাই, এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয়, তারপরে আপনি মামলা করেন। তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে, কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না, আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব। যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো। জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না, এটুকু আমি আপনাকে বলে রাখি, এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে। সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টারকে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে। তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টাতেও আপনি একটু মন্তব্য করেন যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা, যেটিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন বলছেন? না, অবশ্যই। যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি, যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সেই দলের এই গণহত্যা অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায়, তাকে জামিন দেওয়া হয়েছিল। আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং এবং সেটা সরকার উপদেষ্টারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে, তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে। এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। আপনি এর মধ্যে থেকে আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে যেতে চাই, জনাব নুরুল হক নূরের কথা, যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে? যেমন আপনি জনাব মাহফুজ আলমের কথা বলছিলেন, আমি জনাব মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি ব্যারিস্টার ফারহানা, যে জনাব মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন, তারা ধন্যবাদ দিচ্ছিলেন, তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ, উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই, বেশিরভাগ আমলা স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশাসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত, তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর। জনাব মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে
প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকে আসলে বসে আছে এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই। একটু যদি মন্তব্য করতেন। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার, এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে তাই করবে তো এই সরকার তো বিএনপি কে তৃতীয় পক্ষ ভাবে না। বিএনপি কে খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই, তাহলে আরো আগেই করে ফেলতে পারতো। এক, দুই হলো, দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে। একটাতেও আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়, নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, একটা আওয়াজ এই সরকার করে না, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না। সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়েছে, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে কেন? বেঁচে পারে না, আমার যুক্তিটা আমি দেই। বেঁচে পারে না, আমার যুক্তিটা আমি দেই। আমি কেন বিএনপির দোষ বলবো? একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলা কি আপনি বিএনপির? আমি বলি কেন আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাজার ভাঙা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের উপর নারীদের বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে হচ্ছে অনেক পিছনে। তো জনগণের মানুষ এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে, এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মরাল পুলিশিং হোক, নারীদের প্রতি আক্রমণ হোক, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক, আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। আই হ্যাভ রেজড মাই কেস। খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুফ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে। এক, দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি। হ্যাঁ, একটা মোটা ছোটা সরকার আমরা পুষি। এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে, যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা বাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করে দূরেই থাক। আমি জাস্ট একটা উদাহরণ দেই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা
পর্যন্ত আমি বেঁচে পারে না আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হচ্ছে 400 মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া? আমি আপনাকে বলি মানুষের চুল কাটার, আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে ধন্যবাদ করব? আমি তো দেখি নাই বিএনপির পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক রাইট, ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কিন্তু আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে দেখবো যে ওরে বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলেই তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছাড়া কাউরই বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই। আমার কথা হচ্ছে এইটা, আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো, আমার সঙ্গে টকশোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কনডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। আমরা সরকারকে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেখছি না।